যাচ্ছি অর্জিত অনাক্রম্যতার প্রকারভেদ। বলছে দেখো, প্রকৃতির ভিত্তিতে অর্জিত অনাক্রম্যতা এবং কার্যগত দিক থেকে অর্জিত অনাক্রম্যতা কয় কয় ভাগ আছে আমরা আলোচনা করব। প্রকৃতির ভিত্তিতে প্রথমেই আসছি যে অর্জিত অনাক্রম্যতা প্রকৃতির ভিত্তিতে কয় রকম। বলছে দেখো, দু রকম হতে পারে, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। সক্রিয় অর্জিত অনাক্রম্যতা মাথায় রাখবে যে এক্ষেত্রে অ্যান্টিজেন প্রাকৃতিকভাবে দেহের ভেতরে ঢোকে বা ঢোকানো হয় এবং অ্যান্টিবডি সংশ্লিষ্ট প্রাণীর দেহে তৈরি হয়। মানুষের দেহে বা সংশ্লিষ্ট প্রাণীর দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়, যে ক্ষেত্রে তাকেই বলা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। সক্রিয়ভাবে অর্জিত হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্টিজেন ঢোকে বা কৃত্রিমভাবে ঢোকানো হয় এবং অ্যান্টিবডি দেহের ভেতরে তৈরি হয়। আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা হচ্ছে যে ক্ষেত্রে অ্যান্টিবডি, সরাসরি অ্যান্টিবডি দেহের ভেতরে প্রবেশ করে অথবা প্রবেশ করানো হয়। অ্যান্টিবডি, এক্ষেত্রে অ্যান্টিজেন প্রবেশ করছে বা প্রবেশ করানো হচ্ছে না, অ্যান্টিবডি সরাসরি দেহের ভেতরে প্রবেশ করিয়ে বা করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে। আচ্ছা, তাহলে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কি বললাম? আবার বলছি যে এক্ষেত্রে অ্যান্টিজেন দেহের ভেতরে প্রাকৃতিকভাবে প্রবেশ করে বা প্রবেশ করানো হয় এবং অ্যান্টিবডি সংশ্লিষ্ট প্রাণীর দেহে তৈরির দ্বারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, তাহলে দু রকম হতে পারে, প্রাকৃতিক এবং কৃত্রিম। যখন ন্যাচারালি দেহের ভেতর ঢুকছে প্রকৃতিগতভাবে তখন প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আর যখন দেহের ভেতরে অ্যান্টিজেন প্রবেশ করানো হচ্ছে তখন তাকে বলছি কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। উদাহরণে যাই, প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা যেখানে অ্যান্টিজেন দেহের ভেতরে ঢোকে এবং অ্যান্টিবডি দেহের ভেতরে সৃষ্টি হয়, তাই না? যেমন পক্স, হাম, এ সমস্ত রোগের ক্ষেত্রে কি হয়? দেখা যায় যে অ্যান্টিজেন দেহের ভেতরে ঢোকে, তাই না? এবং অ্যান্টিজেন ঢোকার ফলে একটা নির্দিষ্ট সময় পর দেহই তৈরি করে নেয় অ্যান্টিবডি, যা কিনা অ্যান্টিজেনকে প্রতিহত করে। এবং এই ধরনের রোগগুলো বসন্ত হোক বা হাম হোক, এগুলো দেখবে সাধারণত একবার হলে আর দ্বিতীয়বার হয় না। কেন? তার কারণ এই যে ভাইরাসগুলো, অ্যান্টিজেনগুলো যখন দেহের ভেতরে ঢুকছে তখন দেহের ভেতরে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে এই অ্যান্টিজেনকে প্রতিহত করছে এবং একবার অ্যান্টিবডি সৃষ্টি হওয়ার পর সারা জীবন অ্যাক্টিভ থাকছে। তার ফলে পরবর্তীতে যদি একই প্রকৃতির এই ভাইরাস দেহের ভেতরে ঢুকে তাহলে এই অ্যান্টিবডি সহজেই তাকে প্রতিহত করে এবং তার ফলেই বসন্ত বা হাম সাধারণত একবার হলে দ্বিতীয়বার আর হয় না। তাহলে এটা প্রাকৃতিকভাবে হয়, অর্থাৎ ন্যাচারালি দেহের ভেতরে ভাইরাসগুলো ঢোকে, অ্যান্টিজেন ঢোকে এবং অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, তাহলে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতাটা কি? বলছে দেখো, এক্ষেত্রে অ্যান্টিজেন প্রবেশ করানো হয় এবং অ্যান্টিবডি দেহের ভেতরে সৃষ্টি হয়ে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। কিরকম, কিভাবে? তাহলে টিকা বা ভ্যাকসিনের দ্বারা। টিকা বা ভ্যাকসিনেশনের মাধ্যমে কি করা হয়? টিকাকরণের দ্বারা। এক্ষেত্রে নির্দিষ্ট অ্যান্টিজেনকেই দেহের ভেতরে ঢোকানো হয় যেটা কিনা রোগ সৃষ্টি করতে পারে না, রোগ সৃষ্টি করতে অক্ষম কিন্তু অ্যান্টিবডি সংশ্লেষকে উদ্দীপিত করে, এই ধরনের অ্যান্টিজেনকে দেহের ভেতরে ঢোকানো হয় টিকাকরণ বা ভ্যাকসিনেশনের দ্বারা। তার ফলে বিভিন্ন রোগের অ্যান্টিজেন যখন দেহের ভেতরে ঢোকানো হচ্ছে তখন সেই নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি দেহ তৈরি করছে এবং তার ফলে কি হচ্ছে, এবং যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে সেগুলো একবার তৈরি হলে সারা জীবন অ্যাক্টিভ থাকছে, তার ফলে এই সংশ্লিষ্ট ব্যাধিগুলো আমাদের আর হয় না। তাহলে টিকাকরণের মাধ্যমে অ্যান্টিজেন দেহের ভেতরে ঢুকিয়ে দেহে অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। এটা কৃত্রিমভাবে করা হয়, তাই
কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতার মধ্যে যাবে। তাহলে আবার বলে দিই, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা মানেই হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিজেন দেহের ভেতরে প্রবেশ করে বা করানো হয় এবং অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা যেখানে কিনা অ্যান্টিবডি দেহের ভেতরে ঢুকছে বা ঢোকানো হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। কিরকম? এটাও দুভাবে হতে পারে, প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিটা কেমন? তোমরা নিশ্চয়ই জানো যে ভ্রূণ যখন মাতৃদেহে মাতৃজঠরে বড় হয় তখন ভ্রূণ অবস্থায় তাকে প্রতিরক্ষা কে প্রদান করে? প্রদান করে ম্যাটারনাল অ্যান্টিবডি আইজিজি। তোমরা জানো আইজিজি প্লাসেন্টা অতিক্রম করতে পারে। তাহলে ভ্রূণ যখন মাতৃজঠরে বড় হচ্ছে তখন আইজিজি অ্যান্টিবডি প্লাসেন্টা বা অমরার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে তাকে ভ্রূণ অবস্থায় প্রতিরক্ষা প্রদান করছে। এরপর শিশু যখন জন্মগ্রহণ করছে তখন কোলোস্ট্রাম, প্রথম মাতৃদুগ্ধ বা কোলোস্ট্রামের মধ্যে থাকে আইজিএ অ্যান্টিবডি, যা কিনা সদ্যজাত বাচ্চাকে প্রতিরক্ষা প্রদান করে। তাহলে এক্ষেত্রে অ্যান্টিবডি সরাসরি ঢুকছে এবং ভ্রূণকে বা সদ্যজাত বাচ্চাকে প্রতিরক্ষা প্রদান করছে মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে ঢুকে। তাহলে যেহেতু এটা প্রাকৃতিকভাবে হয় তাই প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার মধ্যে যাবে। কি বললাম? আবার বলছি, মাতৃজঠরে যখন থাকে তখন আইজিজি অমরা অতিক্রম করে ভ্রূণকে প্রতিরক্ষা দেয়, আর যখন বাচ্চা জন্মগ্রহণ করছে তখন কোলোস্ট্রামের মধ্যে থাকছে আইজিএ ইমিউনোগ্লোবিউলিন এ, যেটা কি করছে? সদ্যজাত বাচ্চাকে প্রতিরক্ষা প্রদান করছে যতদিন না নিজের অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হচ্ছে। তাহলে এই গেল প্রাকৃতিকভাবে কিভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা গড়ে ওঠে। এছাড়াও কৃত্রিমভাবেও হতে পারে। কিরকম না, এক্ষেত্রে মানুষের দেহে বা অন্য কোনো প্রাণীর দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে সেই অ্যান্টিবডিকে সরাসরি মানুষের দেহে ঢোকানো হয়। যেমন অ্যান্টিভেনমটা কি? সাপ যখন কামড়ায়, সাপের যে ভেনম তাকে প্রতিরোধ করার জন্য এত সংখ্যক অ্যান্টিজেন একসাথে ঢুকে যাচ্ছে, সাপের বিষের দ্বারা এত পরিমাণ টক্সিন ঢুকছে যাকে বা অ্যান্টিজেন দেহের ভেতরে ঢুকছে, যেটাকে প্রতিরোধ করার জন্য অবশ্যই অ্যান্টিবডি ঢোকাতে হবে। কতক্ষণে অ্যান্টিজেন তৈরি হবে সে অপেক্ষা করলে কিন্তু রোগীর মৃত্যু হবে। তাই সেক্ষেত্রে কি করা হয় না, অ্যান্টিভেনম আকারে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি দেহের ভেতরে প্রবেশ করানো হয়। এখানে মনে রাখবে তোমরা, এটা সাধারণত ঘোড়ার দেহে তৈরি করা হয়। এই যে অ্যান্টিভেনম আকারে যে অ্যান্টিবডি, এটা সাধারণত ঘোড়ার দেহে তৈরি করা হয়। সামান্য পরিমাণে সাপের বিষ বা ভেনম ঘোড়ার দেহে প্রয়োগ করা হয় এবং তার ফলে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি ঘোড়ার দেহে তৈরি হয়। যতক্ষণ না পর্যন্ত অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে একটা ঝিমুনি ভাবের মধ্যে থাকে ঘোড়া, তারপর যখন আবার তরতাজা হয়ে যায় তার মানেই তার অ্যান্টিবডি সৃষ্টি হয়ে গেছে। তারপর সেই ঘোড়ার সিরাম থেকে, রক্তরস থেকে অ্যান্টিবডি কালেক্ট করা হচ্ছে অ্যান্টিভেনম আকারে এবং সেটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হচ্ছে যাকে বিষাক্ত সাপ কামড়াচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করা হয় না, অ্যান্টিভেনম আকারে অ্যান্টিবডি দেহের ভেতরে প্রবেশ করিয়ে প্রতিরক্ষা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও তোমরা নিশ্চয়ই এখন জানো এই যে করোনা ভাইরাসকে যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আসছে ততদিন পর্যন্ত অ্যান্টিবডি ট্রিটমেন্ট করা হচ্ছে। অ্যান্টিবডি ট্রিটমেন্টটা কি? একই রকম, অর্থাৎ যারা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে মানেই এই ভাইরাস অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহ কি তৈরি করেছে? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটাকেই সিরাম থেকে, ব্লাড সিরাম থেকে কালেক্ট করে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য। তাহলে কৃত্রিমভাবে কি করা হচ্ছে? অ্যান্টিবডি প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে। তাই এটা কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার মধ্যে যাবে। তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো? আবার বলে দিচ্ছি, সক্রিয় অর্জিত অনাক্রম্যতায় অ্যান্টিজেন
প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিকভাবে ঢোকে বা ঢোকানো হয় এবং তারপর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে অ্যান্টিবডি ঢোকে বা ঢোকানো হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে এই গেল প্রকৃতিগত দিক থেকে অর্জিত অনাক্রম্যতার প্রকারভেদ। কিভাবে কাজ করে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা? মেইনলি আমরা সক্রিয় অর্জিত অনাক্রম্যতাতেই যাব, কারণ এখানে তো সরাসরি অ্যান্টিবডি ঢুকছে বা ঢোকানো হচ্ছে এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে। তাই এক্ষেত্রে যেহেতু অ্যান্টিজেন ঢোকে বা ঢোকানো হয়, তাহলে কার্যগত দিক থেকে সক্রিয় অর্জিত অনাক্রম্যতাই আমরা বলবো। কার্যগত দিক থেকে কিভাবে কাজ করে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, কিভাবে গড়ে ওঠে, এটা প্রধানত দুইভাবে, কোষভিত্তিক এবং রস ভিত্তিক অনাক্রম্যতা। দুটোর পার্থক্য খুব ভালো করে কিন্তু পড়বে, খুবই ইম্পর্টেন্ট। কোষভিত্তিক অনাক্রম্যতা একটু আগেই বলেছি, টি কোষের দ্বারা গড়ে ওঠে, হেল্পার টি সেল। কিভাবে আবার একবার বলে দিচ্ছি, এক্ষেত্রে যখন অ্যান্টিজেন ঢুকছে দেহের ভেতরে, তখন প্রথমে ম্যাক্রোফাজ তাকে ফ্যাগোসাইট কোষ যেগুলো আছে গ্রাস করছে। তারপর তাহলে কি হলো, ম্যাক্রোফাজ প্লাস অ্যান্টিজেন দ্বারা যে গঠন তৈরি হলো, এর সাথে টি লিম্ফোসাইট গিয়ে জুড়ছে এবং টি লিম্ফোসাইট ক্ষরণ করছে লিম্ফোকাইন। লিম্ফোকাইন যেটা কি করছে, ম্যাক্রোফাজ এবং অ্যান্টিজেন দুটোকেই ধ্বংস করে দিচ্ছে। এইভাবে যে অনাক্রম্যতা গড়ে উঠছে তাকে বলা হয় কোষ ভিত্তিক অনাক্রম্যতা। কেন কোষ ভিত্তিক? তার কারণ কতগুলো কোষের মাধ্যমেই এই অনাক্রম্যতা গড়ে ওঠে। ম্যাক্রোফাজ, টি সেল যেগুলো কতগুলো কোষ, এবং এই কোষগুলোই যেহেতু অনাক্রম্যতা সৃষ্টি করতে সাহায্য করছে জীবাণুকে ধ্বংস করে, তার জন্য একে কোষ ভিত্তিক অনাক্রম্যতা বলা হয়ে থাকে। আর রস ভিত্তিক অনাক্রম্যতা নিশ্চয়ই জানো কি দিয়ে তৈরি হয়, আবারও বলে দিচ্ছি, বি লিম্ফোসাইট। এক্ষেত্রে কি হয়, বি লিম্ফোসাইট সরাসরি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, এরপর পরিবর্তিত হয়ে গিয়ে প্রথমে প্লাজমা ব্লাস্ট, তারপর প্লাজমা সেল বা কোষ গঠন করে এবং এই প্লাজমা কোষ নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা অ্যান্টিজেনকে প্রতিহত করে। যেহেতু অ্যান্টিবডির দ্বারা এই অনাক্রম্যতা গড়ে ওঠে, অ্যান্টিবডি মানেই তোমরা নিশ্চয়ই জানো যে রক্ত রসের মধ্যে, ব্লাড সিরামের মধ্যে অবস্থান করে, তার জন্য যেহেতু রসের দ্বারা এই অনাক্রম্যতা, রক্ত রসের মধ্যে থাকা অ্যান্টিবডির দ্বারা এই অনাক্রম্যতা গড়ে উঠছে, তার জন্য একে রস ভিত্তিক অনাক্রম্যতা বলা হয়ে থাকে। আচ্ছা, আরো একটু বলবো, কোষভিত্তিক অনাক্রম্যতা কিন্তু নির্দিষ্ট কিছু জীবাণুর বিরুদ্ধে কার্যকর হয়, নির্দিষ্ট একদম পার্টিকুলার কতগুলো জীবাণুর বিরুদ্ধে কার্যকর হয় এবং ক্যান্সার সেলকেও কিন্তু প্রতিহত করতে পারে, ক্যান্সার সেলকেও প্রতিহত করতে পারে কোষভিত্তিক অনাক্রম্যতা। কিন্তু রসভিত্তিক অনাক্রম্যতা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধেই কার্যকর হয়, নির্দিষ্ট কিন্তু বিভিন্ন জীবাণুর বিরুদ্ধেই কার্যকর হয়ে থাকে রসভিত্তিক অনাক্রম্যতা। তাহলে এইভাবে কার্যগত দিক থেকে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা দুরকম হয়ে থাকে, কোষভিত্তিক টি লিম্ফোসাইটের দ্বারা গড়ে ওঠে এবং রসভিত্তিক অনাক্রম্যতা বি লিম্ফোসাইটের দ্বারা গড়ে ওঠে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল, দেখো অনাক্রম্যতার, অর্জিত অনাক্রম্যতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর চলে যাব টিকা এবং টিকাকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা। আবার বলি, কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে। আচ্ছা।